রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার এই অনলাইন ক্লাস উপভোগ করছো। যে যেখানে আছো অনলাইন ক্লাস উপভোগ করছো এবং ভালো করে উপভোগ করবা, এখান থেকে শিখবা, এখান থেকে শিখেই তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে এই প্রত্যাশায় আজকে আমি আমার অনলাইন ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। আজকে যে লেকচারটা আমি দিচ্ছি তা হচ্ছে কম্পিটিং সেন্টেন্স। এই কম্পিটিং সেন্টেন্সের চ্যাপ্টার 4 লেকচার 5। এর আগে আমি কম্পিটিং সেন্টেন্সে তোমার একটা লেকচার দিয়েছি, আর আজকেই এই কম্পিটিং সেন্টেন্সের শেষ লেকচার। এখানে শুরুতেই যেমন বলছিলাম সে কথাটা এখনো বলে নেই, সেটা হলো কম্পিটিং সেন্টেন্স মানেই হলো ইনকমপ্লিট করে দেয়া থাকবে, তোমাদেরকে কমপ্লিট করে লিখতে হবে। এই ইনকমপ্লিট থেকে কমপ্লিট করতে গিয়ে আমাদের দুটো নিয়মে ফলো করতে হয় বা দুটো নিয়মে কাজটা করতে হয়। একটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়মে সেন্টেন্সটা যাতে বাকি অংশটা যাতে কারেক্ট হয়, আর কারেক্ট করতে গিয়ে বাকি অংশটার সাথে পরের অংশটা বা দেয়া অংশের সঙ্গে না দেয়া অংশ বা আমরা যেটা লিখলাম সেইটার অর্থের যাতে মিল হয়। এই অর্থের মিল আর গ্রামারের মিল, এই দুইয়ের সমন্বয়ে একটা সেন্টেন্স কারেক্ট হয়। সেক্ষেত্রে ওখানে যে একাধিক সেন্টেন্স, এসএসসি ছিল একটা, এইচএসসিতে থাকবে একাধিক সেন্টেন্স। এই একাধিক সেন্টেন্স কারেক্ট করতে গিয়ে প্রথম দেয়া সেন্টেন্স একটা বা দুইটা বা তিনটা, প্রথম দুটো যদি দেওয়া থাকে ওটা পড়ার পরে বোঝার পরে বাকি যে থার্ড সেন্টেন্সটাতে গ্যাপ আছে, একটা অংশ লেখা আছে আর একটা অংশ লেখা নেই, তাহলে এই দুইটা বা আড়াইটা অংশ পড়ার পরে বাকি অংশটা কেমন হবে সেটা বলে দিবে অর্থ বুঝতে পারলে ওটা হয়ে যায়, বা ব্রেন বলে দেয় যে হ্যাঁ এটা এই নিয়মে হয়ে যাবে, তাহলে অর্থ ওটা ঠিক হয়ে যাবে। অথবা গ্রামার নিয়ম অনুযায়ী যদি পূরণ করতে চাই তাহলে অর্থ হলো গ্রামার হলো, এই ক্ষেত্রে সেন্টেন্সটা আমার কারেক্ট হলো, ওখান থেকে আমি 1 নাম্বার পেয়ে গেলাম, এক তো না হাফ পেয়ে যাও। এই এখন আসো আমরা নিয়মে চলে যাই সরাসরি। আজকে শুরু যে নিয়মটা নিয়ে কথা বলছি সেটা হলো নট অনলি বাট অলসো। not only not only but also not only but also এই not only but also ক্ষেত্রে আমরা কি বোঝাই এটা দিয়ে? একই ব্যক্তির বা একই বস্তুর বা একই জিনিসের যখন দুটো গুণ বা দুটো দোষ তুলে ধরা হয় সেক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হয়ে থাকে গ্রামারে। যেমন he is not only a good student but also a good player, but also a good player। এইভাবেই আরো দোষ থাকলে আমরা এভাবে বলতে পারতাম। এইভাবেই am is আর was আর be verb দিয়ে কোনো সেন্টেন্স করতে পারি। এছাড়াও যদি আমার বি ভার্বের পরিবর্তে মূল ভার্ব করি সেক্ষেত্রে বাক্যটা আমার কেমন হয় সেটা আমাদের দেখা দরকার। যেমন the baby wants, চায়, কি চায়? not only a book but also a toy। বেবিটা কেবল একটা বই চায় না একটা খেলনাও চায়, তাহলে এখানে সাবজেক্ট হলো বেবি, মূল ভার্ব হলো ওয়ান্ট এর পরে অবজেক্ট লিখতে গিয়ে আমরা নট অনলি বাট অলসো প্রয়োগ করে থাকি। যদি আমার এই ভার্বটা মূল ভার্ব হয় বা ট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুটো অবজেক্ট নট অনলি বাট অলসো দিয়ে ইউজ করতে পারবো বা লিখতে পারবো। এখন আসো রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো আমরা দেখব।
এর আগে আমরা রিলেটিভ প্রোনাউন সংক্রান্ত অনেক কথাই শিখেছি, অর্থাৎ ডাব্লিউএইচ গুলো রিলেটিভ প্রোনাউনে ব্যবহার হয়ে থাকে, আবার কনজাংশন গুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়ে থাকে। আর রিলেটিভ প্রোনাউনটা কি? এটা তোমাদের প্রোনাউন যে 8 প্রকার আছে তার মধ্যে একটা হলো রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোম, হুজ, হোয়েন, হাউ, এইগুলো হলো রিলেটিভ প্রোনাউন। যদি আমরা এটাকে আগের নাউনের সঙ্গে রিলেট করে দেখাতে পারি তাহলে এটা রিলেটিভ প্রোনাউন হয়ে ব্যবহার হয়ে থাকে। আবার এইগুলো কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন হিসেবেও ব্যবহার হয়ে থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন হিসেবে আমরা এগুলা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা যদি উদাহরণের মতো এটি শিখতে চাই তাহলে মনে করো যে হোয়েন আমার একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে দেখাবো। তাহলে 1971 is a year। এইখানে আমি রিলেটিভ প্রোনাউন হোয়েন ইউজ করব, যেহেতু আমার এটা সময়ের সঙ্গে জড়িত, সময়ের সঙ্গে জড়িত। হোয়েন, হোয়েন লিবারেশন, লিবারেশন ওয়ার টুক প্লেস, যখন স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এইটা আমার রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হলো। অনুরূপভাবে অন্য প্রোনাউনের ব্যবহারগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো, দেখাতে পারবো। ফায়ারের ব্যবহার চলে আসো। Where as relative pronoun, I do not know the place where he resides। যেখানে সে থাকে আমি সেটা জানি না, কোথায় সে থাকে সেটা জানি না। এভাবে হোয়ার প্লেসকে বোঝায়, আর প্লেসের পূর্বে, প্লেসের পরে, এখানে প্লেস বলতে একটা নামও দিতে পারবো আমরা, একটা টাউন, একটা শহর বা একটা ভিলেজ, একটা ইউনিয়ন দিতে পারবো, যেখানে সে থাকে বা যেখানে সে থাকে না, যেখানে তার অফিস, এভাবে আমরা বোঝাতে পারবো হোয়ার দিয়ে। এরপরে হাউ দিয়ে বলতে পারো। আই উদাহরণ দিচ্ছি ক্লিয়ার করার জন্য। He wanted to know how I became successful in life। In life, he became successful in life। He wanted to know how I became successful in life। এই যে হাউ এর পদ্ধতি, এখানে আমাদের পরীক্ষায় শুধু হি ওয়ান্টেড টু নো এই পদ থাকলো, অথবা হি ওয়ান্টেড টু নো হাউ এই পদ থাকলো, বাকি অংশটা থাকলো না। বাকি অংশটা আমাদেরকে লিখে দিতে হবে বা পূরণ করে দিতে হবে। এইভাবে রিলেটিভ প্রোনাউনগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করতে পারবো, যদি প্রয়োগগুলো জানি, রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো আমরা যদি জানি তাহলে, নচেত না। এরপরে আরেকটা নিয়ম দেখো, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট। প্রোভাইডেড, প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড
দেন। এই টার্মগুলো, এই সবগুলো টার্ম ব্যবহার হয় ইফ বা যদি অর্থে, যদি অর্থে এই টার্মগুলো ব্যবহার হয়ে থাকে এবং এটা কনজাংশনে কাজ করছে কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে দেখে মনে হয় যে কত না কি অর্থ কেমন কেমন লাগে, বেমানা বেমানা মনে হয়, কিন্তু অর্থটার দিকে তাকালে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগে। তখন যদি শূন্য স্থানে থাকে তাহলে কেমন হবে, যেমন উই মে স্টার্ট, উই মে start for ঢাকা, তারপরে এই তিনটে কন্ডিশনে যে কোনো একটা, প্রোভাইডেড দ্যাট, অর্থাৎ যদি the bus is available হলো। এভাবেই প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট যে কোনো একটা কন্ডিশন আমরা এখানে দিয়ে একটা আরো কমেন্ট করতে পারি। আমাদের উই মে স্টার্ট ফর ঢাকা প্রোভাইডেড এইগুলো থাকলো, বাকিরা আমাদেরকে লিখে দিতে হবে অর্থ অনুযায়ী, যদি অর্থ দিয়ে এটা করা সম্ভব। যদি অর্থ না বুঝলে বাকিটা অর্থ মেলানো কঠিন হয়ে যাবে, তখন করা যাবে না। 2-2 আমরা এর আগে দেখে আসছি, এটা পুরাতন টার্ম, ছোট্ট একটা টার্ম 2-2 বাংলাটা হলো এত যে, এত ড্যাশ যে, অর্থাৎ এত ক্লান্ত যে চলতে পারে না, এত দুর্বল যে কথা বলতে পারে না, এত গরম যে বাইরে যাওয়া যায় না, এত ফ্যাট বা মোটা যে হাঁটতে পারে না, এইরকম টার্মগুলোর ক্ষেত্রে আমরা 2-2 ইউজ করে থাকি। এইটা আমাদের সিম্পল সেন্টেন্সের এই টার্মটা ব্যবহার হয়ে থাকে। এর জন্য আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সের টার্ম আছে, একই টার্মটা যখন কমপ্লেক্স ব্যবহার করবো তখন সো ড্যাশ দ্যাট দিয়ে আমরা ইউজ করি, সো ড্যাশ দ্যাট দিয়ে ইউজ করি, একই টার্ম। ঠিক আছে, এইটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহার, গত আলোচনা আমরা শিখেছি, আর এটা সিম্পলি সেটের জন্য ব্যবহার। এখন আসো বাক্যে প্রয়োগ করে দেখি আমরা। বাক্যে প্রয়োগ করতে গেলে দেখো যে he was to, শান্ত বিভাবের পরে প্রয়োগটা ভালো হয়, he was to weak to speak অথবা টু ওয়াক। সে নেগেটিভ প্রদান করে, নেগেটিভ মিনিং প্রদান করে। এই টার্মটা, এই বিষয়টা গ্রামাটিক্যালি নেগেটিভ মিনিং প্রদান করছে, অর্থাৎ সে এত দুর্বল যে হাঁটতে পারে না বা কথা বলতে পারে না। এটাকে দেখতে সিম্পল মনে হচ্ছে, আসল সিম্পল সেন্টেন্স, এবং দেখতে সহজ মনে হচ্ছে, আসলে নেগেটিভ অর্থ প্রদান করছে, এটা মাথায় রাখতে হবে সবসময়। অনুরূপভাবে the mathematical term is too difficult to understand, ম্যাথমেটিক্যাল টার্মটা এত কঠিন যে এটা বোঝা যাচ্ছে না। the load is too heavy to lift, বোঝাটা এত ভারী যে এটা তোলা যাচ্ছে না, এভাবেই এটা প্রয়োগ হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা পাস্ট টেন্স না করে প্রেজেন্ট টেন্স করতাম তবু হতো। এই এখানে যদি আমরা
কমপ্লেক্স করতে চাই তাহলে কি হতে পারে এটা দিয়ে হি ওয়াজ এই জায়গায় সো উইক দ্যাট এই জায়গায় তারপরে সাবজেক্ট সহ বাকি অংশটা লিখবো আবার দ্যাট হি পাস্টেন্স হওয়ার কারণে could not speak বা ওয়াক স্পিক অথবা ওয়াক এই ওয়ার্ড স্পিক অথবা ওয়াক নেক্সট টার্মে দাও as long as যতক্ষণ পর্যন্ত as long as নতুন টার্ম তোমাদের জন্য as long as অনেকের কাছে পরিচিত হতে পারে যতক্ষণ পর্যন্ত এটা সময় সংক্রান্ত একটা কনজাংশন কাজ দিবে যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার হয়ে থাকবে as long as বাংলাটা হলো যতক্ষণ পর্যন্ত সেক্ষেত্রে আমরা বাক্যে যে প্রয়োগ করে দেখাতে পারি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে wait here as long as you can যতক্ষণ পর্যন্ত তুমি পারো অপেক্ষা করে এখানে অথবা wait for me as long as it is half an hour অথবা as long as it is 1 hour এই পর্যন্ত তোমাদেরকে এই সময়ের ক্ষেত্রে এই টার্ম ইউজ করতে পারবা as long as যতক্ষণ পর্যন্ত until একটা টার্ম আছে গ্রামাটিক্যাল until এর বাংলা হচ্ছে যে পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না বা যে পর্যন্ত না এটা সময়ের সঙ্গে জড়িত এই অংশটুকু সেক্ষেত্রে যদি বাক্যে প্রয়োগ করে দেখাতে পারো তাহলে এমন হবে you continue your labor or hard work until you become successful যতক্ষণ না তুমি সফল হও ততক্ষণ পর্যন্ত তোমার হার্ড ওয়ার্কটা কন্টিনিউ করে যাও until এর জায়গায় যদি আমরা আবার unless দেই unless মানে যে পর্যন্ত না এটা কাজকে বেশি বোঝানো হয় unlessটা কাজকে বেশি বোঝানো হয় যে পর্যন্ত না তাহলে এটা শুরুতে আমরা করতে পারি বাক্যটি এভাবে unless এটা নেগেটিভ মিনিং দেবে এরপরে বাক্যটা কখনোই নেগেটিভ হবে না হাবোধ বাক্য হবে কিন্তু অর্থটা দিবে নেগেটিভ unless you work hard অথবা unless you follow the rules of health you will not enjoy good health বা sound health এভাবে হতে পারে আর এভাবে হতে পারে unless you work hard you cannot shine in life যতক্ষণ না কঠোর পরিশ্রম করবা ততক্ষণ শাইন করতে পারবা না জীবনে আনলেস এর প্রয়োগ কনজাংশন হিসেবে দেয় কাজকে বেশি বোঝায় নেগেটিভ মিনিং দেয় বাক্যটা কিন্তু নেগেটিভ হয় না এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এরপরে লিস্ট একটা টার্ম আছে এই লিস্ট এর টার্মটা নেগেটিভ মিনিং প্রদান করে মানে যে পর্যন্ত না বা যতক্ষণ না হয়ে এটা অর্থ দাঁড়াবে পাশে ভয় পাওয়া অর্থে কেমন বাক্যে ক্লিয়ার করে দিই তার এই গঠনটা একটু শোনো লিস্টের পরে যে গঠনটা বসবে সেটা হবে সাবজেক্ট এরপরে শুড বা মাইট এরপরে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট লিস্টের পরে পাশে আগের অংশটা কিন্তু এখানে আমাদের দেয়া থাকবে কমপ্লিট সেন্টেন্সে বাকিটুকু আমাদের কমপ্লিট করে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ উদাহরণের মাধ্যমে হি ইজ
going to the station, he is going to the station rapidly or quickly দিলাম, rapidly, এখানে লিস্ট he should miss the bus or train, miss the এখানে ট্রেন, সে দ্রুত স্টেশনে যাচ্ছে, পাশে ট্রেনটা ফেল করে বা না পায় এই ভয়ে। এই যে মিনিংটা প্রদান করতেছে লিস্টের, নেগেটিভ মিনিং প্রদান করতেছে সাবজেক্ট, তারপরে শুড বা মাইট, শুডের পরিবর্তে আমরা মাইট দিতে পারতাম, ভার্বটা নেগেটিভ মিনিং প্রদান করছে, অর্থটাও নেগেটিভ হচ্ছে, পাশে ভয় পায় এই কারণে এই কাজটা করতেছে, এই কারণগুলোতে কারণ থেকে লিস্ট টার্মটা ইউজ হয়ে থাকে। এরপরে নো সুনার, এটা দেখো লাস্ট কথা আজকের আলোচনা, নো সুনার হ্যাড ড্যাশ দেন, নো সুনার had dash than dash, অথবা hardly had dash when dash, অথবা scarcely had dash before dash। দেখো এই তিনটা দামের প্রয়োগ কিন্তু একই, অর্থাৎ একের ভিতরে তিনের মতো বিষয়টা আমরা বাংলায় যেটা প্রয়োগ করে থাকি যে আসতে না আসতে এইটা হলো, যাইতে না যেতে এটা হলো, শুরু হতে না হতেই এইটা হলো, বেশি শুরু হতে না হতেই তারা আসলো, ঘন্টা পড়তে না পড়তেই পরীক্ষা শুরু হলো, এই টার্মগুলো জন্য আমরা এই টার্মটা ইউজ করে থাকি। এই তিনটেই একই বাক্যে প্রয়োগ করা যেতে পারে। আর প্রথম অংশ এই কন্ডিশনের পুরো প্রথম অংশটা হবে এইটা, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর পরের অংশটা যেটা হবে কন্ডিশনের পরে, দেনের পরে, হ্বেনের পরে বা বিফোরের পরে, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই এখন বাক্যে প্রয়োগ করে দেখালেই তোমরা সহজে বুঝতে পারবা। অর্থাৎ নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, যদি বলি নো সুনার had we reached the station, then for একটা past limit days, then the train left, অর্থাৎ আমরা এখানে পৌঁছে না পৌঁছে ট্রেনটা ছেড়ে দিল। এই যদি আমি নো সুন ইউজ না করে হার্ডলি হ্যাড ইউজ করতাম, তারপরে এখানে দেনে পরিবর্তন হয়ে একই হতো। এই যে আমি স্কার্সলি হ্যাড ইউজ করতাম, তারপরে হয়ের পরিবর্তে বিফোর একই হতো। এইভাবেই কমপ্লিট সেন্টেন্সগুলো আমরা যদি আলোচনা শেখার সাথে সাথে ভাষায় বইয়ের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমাদের আলোচনা আর বই এই দুটোর সমন্বয়ে, তোমাদের ভাষায় একটু সময় দিয়ে স্টাডি করার সমন্বয়ে এটা ভালো শেখা যাবে। আর শেখার সাথে যদি প্র্যাকটিস করি তাহলে শেখাটা আমাদের ফলদায়ক হবে। এখান থেকে পরীক্ষায় যে নাম্বার পাওয়ার কথা সেই নাম্বারই আমরা পাবো, আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবো এই প্রত্যাশায় তোমরা এই নিয়মটা আরো ভালো শিখি, প্র্যাকটিস করে ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশায় আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।